আজকাল অবিনাশবাবু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। একটু বেশি ভালো মানুষই শুরু করে দিয়েছেন আজকাল। হ্যাঁ, ভালো হওয়ার নাটক তো লোকটা সারা জীবন করে গেছে, আর সেই করতে গিয়েই নাম করছে অনেক, কিন্তু একটা বড় বোকা তৈরি হয়েছে যত সব। তো এটা সহ্য করা যায় না। তুমি কি বলছো কি? আমি নিজে কি আর সহ্য করতে পারছি? যতক্ষণ না ওকে পথের ভিখিরি করে ছাড়বো ততক্ষণ আমার জীবনে শান্তি নেই। আহা, কি কথাই বললেন! ওই ক্ষমতাবান অবিনাশবাবু যখন রাস্তায় রাস্তায় ঘুরে পেটের দায় ভিক্ষা করবে তখন দেখে আমার দু চোখ জুড়িয়ে যাবে। তাহলে ব্যবস্থা শুরু করি, কি বল? হ্যাঁ, শুধু শুরু করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে অবিনাশবাবুকে জালে ফাঁসিয়ে পথের ভিখিরি করে ফেলতে হবে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে অবিনাশ কেন, অবিনাশের 14 গোষ্ঠীকে আমার পায়ের নিচে এনে ফেলবো। একটা কথা মনে রাখবেন হরিপদবাবু, এই কাজে পুরো গ্রামের মধ্যে একমাত্র আমি আপনাকে সাহায্য করতে পারি এবং আপনার পাশে থাকবো আজীবন। তোমার উপরে ভরসা করি ভাই, আর তুমি না থাকলে তো আমি অনেকটাই অচল। তাই তুমি চিন্তা করো না, আমি এমন একটা বুদ্ধি বের করে অবিনাশকে ফাঁসাবো যে অবিনাশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমিও সেটাই চাই, ওই অবিনাশবাবুর মাথা যেন এসে পড়ে আমাদের পায়ের উপরে। খেতে না পেয়ে যেন লোকটাকে এবার দুবেলা ভিক্ষে করে লোকের কাছে হাত পাততে হয় আর কি। এতদিন যে হাত লোককে দিয়ে এসেছে, এবারে সেই হাত লোকের কাছে চাইবে। কি হয়েছে হরিপদবাবু? হঠাৎ করে আপনি যে আমার বাড়িতে এলেন? জ্বালায় এসেছি অবিনাশবাবু। আপনি গ্রামের মোড়ল হয়ে যেভাবে নাক কানের মাথা খেয়ে বসে আছেন, তাতে ভাবলাম আমি নিজেই আসি আপনার কাছে। এভাবে কেন বলছেন বলুন তো, কি হয়েছে কি? ছোটবেলা থেকে জেনে এসেছি, যারা রক্ষক হয় তারা অন্যের রক্ষা করে, কিন্তু আপনি যে এতকাল অন্যের সম্পত্তি বেআইনিভাবে ভোগ করে আসছেন সেটা তো উচিত নয়। কি বলছেন কি আপনি? আমি অন্যের সম্পত্তি ভোগ করে আসছি? কার সম্পত্তি ভোগ করে এসেছি আমি? ভালো করে দেখুন তো এই কাগজটা একবার। ভালো করে দেখুন, আপনার জমি বাড়ি ঘরদোর সব আমার নামে রয়েছে। আমার জিনিস আপনি এতদিন ভোগ করে এসেছেন, আমি কিচ্ছু বলিনি। তবে আজকে আর আমি চুপ করে থাকবো না। আর যদি আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি পুলিশ ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মানে আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভালো করে দেখুন, আমার বাড়ি ঘরদোর সব আপনার কিভাবে হতে পারে? এই জিনিস তো আমি বংশ পরম্পরায় ভোগ করে আসছি। আপনার বংশ একটা চোরের বংশ, তাই আমার পৈতৃক সম্পত্তি নিজের নামে করে এতকাল চালিয়ে আসতে পেরেছেন আপনারা। আপনি যদি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। না না, আমি এত বছরে একটু আত্মসম্মান অর্জন করেছি লোকের কাছে। এসব টাকা পয়সা ঘর সম্পত্তির থেকেও আমার সেটা বড় প্রিয়। সেটুকু আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। আমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আপনি দয়া করে পুলিশ ডাকবেন না। এক্ষুনি বাড়ির থেকে তুমি বের হয়ে যাও অবিনাশ। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি, তবে ওপরওয়ালা একদিন ঠিক বিচার করবেন। কি হয়েছে অবিনাশ বাবু? আপনি এরকম বিধ্বস্ত অবস্থায় আমার বাড়িতে এসেছেন কেন? বুড়িমা, আমি সব হারিয়েছি। শেষ বয়সে এসে পথের ভিখিরি করে ছাড়লো ওরা আমাকে। কি হয়েছে বলুন তো, আগে আমাকে সব খুলে বলুন। ওই হরিপদ বাবু কি সব কাগজ তৈরি করে এনে বলছে যে আমার ঘর দুয়ার জমি সম্পত্তি সব ওর। আমি নাকি আমার বংশ পরম্পরায় এতদিন বেআইনিভাবে ওর জায়গা ভোগ করে এসেছি, তাই আজকেও কাগজ নিয়ে এসেছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর আপনি চুপচাপ চলে এলেন? প্রতিবাদ করতে পারলেন না? কি প্রতিবাদ করব বলো তো? আমাকে বলল যে আমি যদি বেশি কথা বলি তাহলে পুলিশ ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। এখন তুমি ভেবে বলো, আমি গ্রামের মানুষের কাছে এতদিনে আত্মসম্মান অর্জন করেছি যে শেষ বয়সে এসে যদি আমাকে সেটুকু হারাতে হয়, তাহলে আমি নিজে কি নিয়ে বাঁচি? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আপনি উপরওয়ালার উপর ভরসা রাখুন। আপনি আমার আশ্রয়ে যখন এসেছেন তখন নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আপনার একটু অসুবিধা হবে।
যত যাই হোক আমার গরিবের সংসার। কোনো অসুবিধা হবে না বুড়িমা, আর তো সম্মানের সাথে সারা জীবন বেঁচে আছি আমি। টাকা পয়সা এগুলো তো আসবে যাবে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে রাস্তাতেও আমি সুখে থাকতে পারি। ঠিক আছে, এখন থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। তবে বিশ্বাস রাখুন, আমি বলছি একদিন যারা অপরাধ করেছে তারা ঠিক শাস্তি পাবে এবং আপনি আপনার প্রাপ্য অধিকার ফিরে পাবেন। প্রাপ্য অধিকার ফিরে পাবো কিনা জানি না, তবে আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। ওপরওয়ালার কৃপা থাকলে নিশ্চয়ই পারবেন। এখন ঘরে উঠে আসুন, হাত মুখ ধুয়ে কিছু খাবার দিচ্ছি, খেয়ে ফেলুন। ধন্যবাদ বুড়িমা। যা হবার তা তো হয়েই গেছে অবিনাশ বাবু। এই ঘটনার 2টো দিন চলে গেছে, আপনি এখনো মুখ ভার করে বসে আছেন। কি আর করব বলো তো, আগে আমি গ্রামের মোড়ল ছিলাম, সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে সারাদিন মেতে থাকতাম, কিন্তু এখন আমার কাছে কোনো কাগজ নেই। আগের জীবনটা যে কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি তো আপনার জীবন নিয়ে বেশি কিছু জানি না, তবে আমার সহজ সরল জীবন দিয়ে আমিও কিছু জিনিস শিখেছি। আপনি যদি আজ্ঞা করেন তাহলে বলতে পারি। আরে বাবা, আজ্ঞা করবার কি আছে, যা বলবার তুমি মন খুলে বলো। মন খুলে যদি বলতেই হয় তাহলে শুনুন। দুঃখ কষ্ট তো এ জীবনে কম দেখলাম না। বহুবার জীবন যখন সোজা রাস্তায় একটু একটু সুখের পথে চলতে শুরু করেছে, তখনই একটা না একটা বিপদ এসে সব কিছু ঘেটে দিয়েছে। তবে ভরসা হারাইনি কখনো। যখনই সব কিছু শেষ হয়ে গেছে সেই মুহূর্তে হয়তো ভেঙে পড়েছি, কিন্তু পরের মুহূর্তে নিজেকে শক্ত করে আবার প্রথম থেকেই শুরু করার চেষ্টা করেছি। সত্যি তোমাকে জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে বলো। কষ্ট পেয়েছি, তবে নিজেকে যখন শক্ত করে তুলেছি তখন দেখেছি কষ্টগুলো সাময়িক। নিজের মনে বিশ্বাস আর প্রথম থেকে শুরু করার সৎ ইচ্ছে থাকলে সমস্ত কষ্টকে ঠিক পার করে দেওয়া যায়। কিন্তু আমি এই শেষ জীবনে এসে এই কষ্টকে পার করে কিভাবে প্রথম থেকে শুরু করতে পারি বলো তো। উপরে যিনি বসে আছেন তিনি আমাদের জীবনে যখন কোনো বড় বিপর্যয় দেন তার সাথে অনেকগুলো সুযোগও দেন। আপনি সেদিন বলছিলেন যে নতুন করে শুরু করতে চান, হয়তো তিনিও চান যে আপনি নতুন করে কিছু শুরু করুন। কিন্তু কি শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, সেটা নিয়ে আপনিও একটু ভাবুন, আমিও একটু ভাবছি। ভেবেচিন্তে নিশ্চয়ই কিছু একটা উপায় বার করা যাবে। তবে যে উপায়টা বেরোবে সেই পথে কিন্তু চলতে হবে আমাদের। আমি রাজি আছি, শেষ বয়সে এসে যদি খেটে খেতে হয় তাতেও আমি রাজি। ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ হয় বোধ হয় লতা, বলো। অবিনাশ বাবুর ব্যাপারে বলছো? হ্যাঁ, ওনার বিষয়ে বলছি। যে মানুষ সারা জীবন কোনো দুর্নীতি করলো না, শুধুমাত্র মানুষের কথা ভেবে মানুষের জন্য জীবনটা উৎসর্গ করলো, শেষ বয়সে এসে কিনা তার কপালে এরকম একটা খারাপ পরিস্থিতি জুটলো। সত্যি ভাবা যায় না যে শেষ পর্যন্ত ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় এর পেছনে একটা খুব বড় সড় ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র হোক আর যাই হোক, তবে অবিনাশ বাবুর জন্য আমারও খুব খারাপ লাগছে গো। সব সময় লোকটাকে দেখে এসেছি যে মানুষের বিপদে আপদে সবার সামনে সবার আগে গিয়ে দাঁড়ান, আর আজ দেখো ওর বিপদে কেউ নেই ওর পাশে। আছেন আছেন, উনি বুড়িমার আশ্রয়ে গিয়েছেন। বুড়িমা নিশ্চয়ই আছেন ওর সাথে, আর তাছাড়া মাথার উপরে ওপরওয়ালা আছেন। কিন্তু ওর
বাবুর বিষয়টা যে কিছুতেই মেনে নিতে পারছি না গো। আমি তো নিজেই মেনে নিতে পারছি না, তবে একটা ভরসা রাখছি যে অবিনাশবাবুর এই খারাপ পরিস্থিতি বেশি দিন থাকবে না। নিশ্চয়ই এই বিপর্যয় থেকে বের হওয়ার উপায় উনি বের করবেন। তবে কেউ যদি সত্যি করে অবিনাশ বাবুকে ফাঁসানোর জন্য এসব কাণ্ড করে থাকে, তাহলে আমি তোমাকে আজকে কথা দিচ্ছি তার শাস্তি একদিন হবেই। আসলে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা ওই লোকটার মধ্যে নেই, না হলে ও নিজেই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিত। আসলে কি বলতো, সহজ সরল মানুষ পেয়ে না এত বড় ক্ষতিটা ওনার করে দিল। তবে ওপরওয়ালার বিচারের উপরে ভরসা রাখো, সেই বিচারে একদিন শাস্তি হবেই, যে ক্ষতি হয়েছে তার। তাছাড়াও তো আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, সেই ভরসা রেখেই বেঁচে আছি। এটা তো সত্যি যে অবিনাশবাবুর কষ্ট আর আমাদের কষ্ট আলাদা নয়, ওর কষ্টতে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আর কতদিন তুমি এরকম চাকরের মতো কাজ করে যাবে। কেন বলো তো? আর কতদিন তুমি ওই বুড়ো হরিপদ বাবুর দালালি করে জীবনটা কাটাবে গো? তোমার বুদ্ধিতে ওই বুড়ো হরিপদ বাবু শেষ জীবনে অবিনাশ বাবুর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়ে বড়লোক হয়ে বসে গেল, আর তুমি কি না কলা চুষলে বসে বসে। সত্যি তোমার যে কবে একটু বুদ্ধি হবে মাথায়? আরে থামো তো নীলিমা, থামো। তা তুমি কি ভাবছো আমি কিছু ভাবছি না? হ্যাঁ, আমার নিজেরই শান্তি নেই ওই হরিপদকে রোজ একটু একটু করে বড় লোক হতে দেখে। পথের ভিকিরি আজকে আমার বুদ্ধিতে বড় লোক হয়ে উঠেছে। হ্যাঁ, আর আমি যেখানে সেখানেই রয়ে গেছি। তবে তুমি জেনে রাখো, এটা আমার একটা চক্রান্ত। কিরকম চক্রান্ত শুনি? আমি নিজে সরাসরি কোনোদিন অবিনাশবাবুর সম্পত্তি হাত করতে পারতাম না, তাই হরিপদ বাবুকে দিয়ে ওর সমস্ত সম্পত্তি হাত করিয়ে নিলাম। তাহলে এবার তোমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে চুপচাপ হরিপদ বাবুকে খালাস করে দেওয়া। একবার হরিপদ বাবুকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সব সম্পত্তি এসে যাবে আমাদের হাতের মুঠোয় এবং আমি হয়ে উঠবো এই গ্রামের রাজা। তবে শুধু ভাবনা চিন্তা না করে কাজের কাজও কিছু করো। যত তাড়াতাড়ি সম্ভব হরিপদ বাবুর সাথে ঝামেলা করে হরিপদ বাবুকে সরিয়ে দাও এই দুনিয়া থেকে। আমি জানি ওই বুড়োটা ভালো মুখে শুনবে না, তাই বেশি বাড়াবাড়ি করলেও কেমন দেব যেন খাড়া হয়ে উঠতে না পারে। যেখানে মারবো সেখানে লোটে মাছের মতো লুটিয়ে পড়বে মাটিতে। আর তারপরে আমরা হয়ে উঠবো এই গ্রামের মাথা। হ্যাঁ, তখন আমরা যা বলবো যা চাইবো তাই হবে এই গ্রামে। যদি তাই হয় তবে সেই দিন আমাদের বড় সুখের হবে। ধরে নাও সেই সুখের দিন এসে গেছে তোমার দরজায়। কিছু বলবে বুড়িমা তুমি? বাবা অবিনাশ, একটা কথা বলতে চাই বাবা। কি কথা বুড়িমা? ওই যে সেদিন তোমাকে বললাম সমস্ত কিছু প্রথম থেকে অর্থাৎ শূন্য থেকে শুরু করতে হবে, তাই আমি তোমাকে এখন বলছি যে চলো আমরা একটা ধাবা খুলি। দেখো, মান সম্মানের ভয় সে পায় যার কিছু আছে, কিন্তু এই মুহূর্তে তোমার আমার কিছুই তো নেই, তাই আমাদের মান সম্মানের ভয় চুপ করে তো বসে থাকলে চলবে না। তুমি কি করে ভাবলে আমি মান সম্মানের ভয় করব? যারা অসৎ পথে অসৎ কর্ম করে চলে, মান সম্মানের ভয় তাদের পাওয়া উচিত। আমি সারা জীবন মাথা উঁচু করে চলে এসেছি, তাই আমার মান সম্মানের কোনো ভয় নেই। আর আমি মনে করি সত্যি করে যে কোনো কাজ ছোট নয়। তাহলে ঠিক আছে, আমি ভালোই রান্না করতে পারি। আমি রান্না করব এবং তুমি ব্যবসা সামলাবে। যদি তুমি রান্না করো তাহলে তো আর কথাই নেই, তোমার হাতের রান্না খেয়ে এমনিতেই সবাই পাগল হয়ে যাবে। যদি তাই হয় তাহলে তো আমাদের ব্যবসা চলতে শুরু করবে, আর তুমিও আগের মতো আবার বড়লোক হয়ে যাবে। আরে বড় লোক হতে পারবো কিনা জানি না, সেই আশাও তো নেই, তবে গ্রামের মধ্যে সবাইকে নিয়ে সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবো, সেটাই আমার জন্য অনেক। এবং জীবনের শেষ দিন পর্যন্ত ভরসা থাকবে যে আমি হেরে যাইনি। সবাই আমার সাথে খারাপ করলেও আমি লড়াই করে বেঁচে থেকেছি। তুমি যে এতটা ভেবেছো
করছি। আমি ঠিক এই জিনিসটাই তোমাকে সেদিন বোঝানোর চেষ্টা করছিলাম যে লড়াইটাই আসল। লড়াই করতে থাকলে তবেই একদিন ফল পাওয়া যায়। হেরে গেলে কোনো দিন ভালো ফল পাওয়া যায় না, যেতে পারে না। তবে বিপদের দিনে তুমি আমার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছো এবং আমাকে মানসিকভাবে সহায়তা করে আজকে আবার আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করছো, তার জন্য আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা সাধারণ মানুষ অচেনা মানুষকে দেয়। আমরা একই গ্রামের মানুষ এবং কেউ কারোর সাথে অপরিচিত নই। একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। আর আমি তো সেই জায়গা থেকেই তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর জন্য কৃতজ্ঞ বোধ হওয়ার কোনো কারণ নেই বাবা। দেখো, এমনিতেই সংসারের অবস্থা খুব খারাপ, তার উপরে তুমি যদি এরকম মুখ বেজার করে বসে থাকো তাহলে কি আর আমার ভালো লাগে বলো? ভালো লাগবার কথাও নয়, কিন্তু কি করি বলো তো, আমার যে এত চিন্তা নিতে ভালো লাগছে না। কিসের এত চিন্তা তোমার শুনি? আমি বুঝতে পারছি না আমাদের সংসারে কিভাবে অনটন দূর করব। দেখো, পরিবারের চিন্তা তো আমারও হয়, তবে একটা জিনিস বিশ্বাস করি যে সময় আসলে দুঃখের দিন ঠিকই যাবে। আর তাছাড়া আমার তোমার উপরে অগাধ ভরসা আছে গো। আমি জানি যেরকমই খারাপ দিন আসুক তুমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। তবে একটা খবর দেওয়ার আছে তোমাকে। কি খবর একটু বুঝিয়ে বলো তো শুনি। অবিনাশবাবু হেরে যাননি, আমি তোমাকে বলেছিলাম না অবিনাশবাবু হেরে যেতে পারেন না। বুড়িমার দৌলতে অবিনাশবাবু এবং বুড়িমা দুজনে মিলে একটি ধাবা খোলবার সিদ্ধান্ত নিয়েছেন। বাহ, তাহলে তো খুব ভালো ব্যাপার গো, কারণ এই তল্লাটে বুড়িমার মতো রান্না আর কেউ করতে পারে না। দেখো, ওরা খুব তাড়াতাড়ি মানুষের মন জয় করে নিয়ে ওদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে এবং সফল হয়ে একদিন ওদের শত্রুদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। তুমি একদম চিন্তা করো না, একদিন দেখবে শত্রুদের মুখও সকলের সামনে খুলে যাবে। সেই দিনটার ভরসাতেই বসে দিন গুনছি গো। তুমি একটু সংসারটা চালানোর দিকে মন দাও না। অবিনাশবাবুর চিন্তা তো করতেই হবে, কিন্তু তার আগে আমাদের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। আমি দেখছি যতটা সম্ভব ভালো কিছু যাতে করা যায় সেটাই চেষ্টা করছি। তুমি একটু চেষ্টা করে দেখো কিছু করা যায় কিনা। কি দিনকাল গিয়ে পড়লো বাবা। আগে শুনেছিলাম যে গরিব লোকেরা ধাবার দোকান দেয়, আজকাল দেখছি ধনী বড় লোকের ঘরের লোকেরাও শখ করে আবার খাবার দোকান দিচ্ছে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না নীলিমা। আর কেনই বা এখন এখানে এসে সব কথা বলছো? কেন, ঝাল লেগে গেল নাকি? সত্যি কথা শুনলে বুঝি গায়ের চামড়া জ্বালা করে? সত্যি কথা বললে বা সত্যি কথা শুনলে জ্বালা করে না, তবে তোমার মতো এরকম অনর্থক কথা বলতে আমি পারি না বাপু, এবং তোমার কাছ থেকে এটাই আমি শুনতে চাইছি না। একজন কিনা এই বুড়ো বয়সে চিটিংবাজি করতে গিয়ে ধরা পড়লো, আর আরেকজন বুড়ির কাছে আশ্রয় নিল, তারপর তারা মিলে এখন আবার ধাবা বানিয়ে লোক আসাচ্ছে। দেখো, সারা দিনে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদের দেখে আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমাদেরকে দেখে সব থেকে বেশি আসছো। হাসছি তো বটে, আজকালের দিনে এমন সুন্দর হাসির খোরাক আর কোথাও পাওয়া যায় নাকি বলুন? অন্যের দুঃখে বেশি এসো না, দেখবে তোমারও একদিন সেই দুঃখের দিনটা এসে হাজির হয়েছে। এই, আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন? তা শকুনের অভিশাপে গরু মরবে না, অথচ চোখের সামনে দেখতে পাচ্ছি একজন গরু মোড়ল থেকে কিভাবে ধাবার বাসন মাজার লোক হয়ে উঠলো। ধরে নিলাম তোমার কথাই সত্যি, তারপরেও বলছি যে আমরা যাই করে থাকি লোকের বাড়ি বয়ে গিয়ে
বা তার কাজের জায়গায় গিয়ে আমরা তাদেরকে ছোট করি না গো। এতটা ছোট মন আমাদের নয়। তোমার এই নর্দমার মতো পচা মনটাকে নিয়ে তুমি যদি এখনই এখান থেকে বিদায় হও, তাহলে আমরা সব থেকে বেশি খুশি হতে পারি। আপনাদের এই নরকের মতো জায়গায় আমি এসে থাকবো নাকি? চলে তো অবশ্যই যাব। দেখো, তুমি আমাদের ধাবায় আসবে কি আসবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কাজকে অপমান করার অধিকার তোমাকে কেউ দেয়নি। কেউ দিয়েছে কি দেয়নি সেটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে প্রমাণ করে দেব, তবেই আমার শান্তি হবে। যারা এরকম পরের ক্ষতি করার চিন্তা ভাবনা করে সব সময়, তারা কখনোই শান্তি পেতে পারে না। কথাটা তুমি মাথায় রেখে দিও। আর আমাদের সাফল্য আমরা আমাদের মতো ঠিক খুঁজে নেব। তোমাকে এসে আমাদের সামনে নাটক করতে হবে না, কথাটা মনে থাকে যেন। খগেন, তুমি একটা জিনিস বুঝতে পারছো না? আমাদের শুধুমাত্র অবিনাশ বাবুকে পথের ভিখিরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। গ্রামের মধ্যে আমাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। কে চাইছেন আপনি? দেখো, যতক্ষণ না গ্রামের মানুষেরা আমাদেরকে দেখে ভয় পাবে, ততক্ষণ আমাদের কথা তারা শুনবে না। এখন শুধুমাত্র অবিনাশ বাবুকে আমরা রাস্তায় বসিয়েছি। আমরা যদি গ্রামের অসহায় মানুষদের ওপরে ঠিক এইভাবেই অত্যাচার করে তাদের সর্বস্ব কেড়ে নিতে পারি, তাহলে সবাই আমাদেরকে জমের মতো ভয় পাবে। তাহলে পরবর্তী লক্ষ্যকে? পরবর্তী লক্ষ্য হচ্ছে বুড়ি। কারণ শুনছি বুড়ি আজকাল মদত দিচ্ছে অবিনাশবাবুকে। অবিনাশবাবু ওই বুড়ির মতামতেই নতুন ধাবা খুলে আবার বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। তাই ওদের স্বপ্নটাকে গোড়া থেকে মারতে হলে প্রথমে বুড়িকে সরাতে হবে। তাহলে কি করবার আদেশ দিচ্ছেন আপনি? রাতের বেলায় গিয়ে বুড়ি আর অবিনাশবাবু যখন ঘরের ভেতরে ঘুমিয়ে থাকবে, বাইরে থেকে দরজা তালা বন্ধ করে আগুন লাগিয়ে দাও। একেবারে সব জ্বলে পুড়ে নিপাত যাবে। সবগুলোকে শেষ করতে পারলে তবেই আমার শান্তি। বেশ, এ তো ভালো কথা। তারপর বুড়ি যখন থাকবে না, তখন বুড়ির সমস্ত জায়গা জমি আমরা হাতিয়ে নেব। তখন বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। গ্রামের মানুষও চোখে চেয়ে দেখবে যে আমাদের কত বড় ক্ষমতা। আমরা চাইলে যা খুশি করতে পারি। হরিপদ বুড়ো, তুমি আমার উপরে চেপে রাজ্য জয় করবার স্বপ্ন দেখছো, হ্যাঁ? কিন্তু তুমি যে জানো না আমি কি বড় কালসাপ। আরে আমাকে কলা দেখিয়ে নিজে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো তুমি? তোমাকে কিভাবে শেষ করতে হয় সেটা তো আমি জানি। তোমাকে শেষ করে আমি তোমার হাতানো সব সম্পত্তির মালিক হব। অবশ্য সেটা দেখবার জন্য তুমি থাকবে না, কারণ ততদিনে তুমি জমির দুয়ারে পার করে যাবে। ডিগি ডিগি ডিগি। কি হলো খগেন, চুপ করে আছো কেন? এই না, মানে সেটাই ভাবছিলাম কিভাবে ওদের শেষ করে দেওয়া যায় আর কি। শুধু ভাবলেই চলবে না। যাও, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ঘরে আগুন লাগিয়ে দাও। আপনি বলে দিয়েছেন, আর ধরে দিন কাজ হয়ে গেছে। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। জানো নীলিমা, আজকে হরিপদবাবু আমাকে বুড়ি আর অবিনাশবাবুর ঘরে আগুন লাগানোর কাজ দিয়েছেন। তুমি শুধু পরের কাজই করে যাও, নিজে কি মরে যাওয়ার পরে রাজা হবে নাকি? এই হরিপদ বুড়ো বয়সে এসে গ্রামের মাথা হয়ে উঠতে পারলো, আর তুমি এত জোয়ান বয়সে পারছো না। আমি কি করতে পারি বলো তো? কি করতে পারি মানেটা কি? এটাই তো সুযোগ, খতম করে দাও হরিপদ বাবুকে। আর বেশি ন্যাকামি করার সময় নেই। এখন যদি ওকে খতম করতে না পারো তাহলে ভবিষ্যতেও পারবে না, কারণ এভাবেই দিনে দিনে তোমার ক্ষমতার উপরে ভর করে তোমার কাঁধে পা দিয়ে হরিপদ হয়ে উঠবে এই গ্রামের বাবা। আর তখন তোমার পক্ষে ওকে সরানো আর সম্ভব হবে না। তাহলে বলছো হরিপদবাবু আর লীলাকে শেষ করে দিই? উফ, সেটা কি আর বলতে লাগে? যাও, গিয়ে প্রথমে হরিপদ বাবু যখন ঘুমিয়ে থাকবে ওর গোপন নথিপত্র টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ ওর ঘুম একেবারে কুম্ভকর্ণের ঘুম। ঘুমোলে ওর হুঁশই থাকে না।
যদি নথিপত্র একবার হাতিয়ে নিতে পারো তাহলে ওর অবস্থাও ওই অবিনাশ বাবুর মতোই হবে। ওকেও রাস্তায় গিয়ে বসতে হবে, তখন তুমি ওকে খুন না করেও রাজা হতে পারো। আর একবার যদি হরিপদ বাবু জেগে ওঠে তাহলে ওকে শেষ করে দাও। ঠিক বলেছ, যদি জেগে ওঠে তাহলে তো খুন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তাছাড়া আরো একটা বিষয় কি বলতো, যদি ওকে বাঁচিয়ে রেখে আমরা রাজা হতে পারি তাহলে গ্রামের লোক আমাদের বেশি সম্মান করবে আর আরো বেশি ভয় পাবে। চেষ্টা তো করবো ওকে বাঁচিয়ে রেখে ওকে পথের ভিখিরি করবার। কিন্তু শোনো, ও বুড়ো হলেও ওর গায়ের জোর কিন্তু কমেনি। তুমি আবার সঙ্গে অস্ত্র রাখতে ভুলো না যেন। এই যে আমার প্রিয় সব থেকে বড় চাকুটা আমি কোমরে নিয়ে যাচ্ছি, এটা ঢুকিয়ে দেবো হরিপদর পেটে। তখন বুঝবে কত ধানে কত চাল। তখন হাত জোর করে পায়ে পড়লেও প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কেউ আসবে না। নীলিমার কথা সত্যি তো, হরিপদ বেটা এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এভাবে যদি আরো কিছুক্ষণ ঘুমাতে পারে তাহলে আমি ওর সব নথিপত্র টাকা পয়সা হাতিয়ে নিতে পারবো। কে তুই? খগেন শয়তান, তুই এই সময় আমার বাড়িতে এসব নথিপত্র টাকা পয়সা এই ঘাটাঘাটি করছিস কেন? এই বুড়ো, তুই জেগে উঠেছিস? তুই যদি জেগে না উঠে ঘুমিয়ে থাকতিস তাহলেই তোর প্রাণটা অন্তত বেঁচে যেত, কিন্তু তোর প্রাণ বাঁচানোর কোনো উপায় নেই। মানেটা কি? তুই কি চাস? আমাকে পাপ করতে যে লোক দেখেছে সেই লোক আর এই পৃথিবীতে নেই রে। সুতরাং তুইও আমাকে দেখে ফেলেছিস যে আমি তোর সম্পত্তি হাতাচ্ছি। তোকে কিভাবে এই জগতে রেখে দেবো বলতো? শয়তানের বাচ্চা, তোকে আমি নিজের ছেলের মতো বিশ্বাস করে তোকে দিয়ে কাজ করিয়েছি, আর শেষে কিনা তুই আমার পেটে চুরি মারছিস। বুড়ো, এটাও জানো না যে আমাদের লাইনে কেউ কারণ নয়। যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, ঠিক আছে? তুমি অবিনাশবাবুকে হাঁটিয়ে রাজা হয়েছ, আমি তোমাকে সরিয়ে রাজা হব, আর আমি সারা জীবন এই গ্রামের রাজত্ব ভোগ করব। তুমি কি ভেবেছিলে তুমি মালিকের মতো আমাকে আদেশ করে যাবে আর আমি কুত্তার মতো তোমার পেছনে পেছনে দৌড়াবো? ভুল ভেবেছিলে, বল হরিপদ। সবে রে নেমো খারাম, তুই কি ভেবেছিস তুই আমাকে মেরে ফেলবি? তুই আমার গায়ের জোর জানিস না। দেখ তোর গলা টিপে কিভাবে নরকে পাঠাই। খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে কিন্তু। এই ছেড়ে হরিপদ, গলা ছাড়। ছাড়বো বলে তো ধরিনি, ঘর মোটকে তোকে আজকে আমি শেষ করে ফেলবো। কি ভাবছিস আমি হাতে চুরি পরে বসে আছি? এত বড় কাজ, দেখ তবে তোকে কি করি। মাগো, মরে গেলাম। কগে তুই এত বড় চাকুটা, ওরে বাবা কত রক্ত! আমি চোখে অন্ধকার দেখছি, আমার শরীরটা। আমি আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি খগেন। আমি যেমন আমার পাপের শাস্তি পেলাম, তুইও তুই পাপের শাস্তি পাবি। বেড়া চোর কোথাকার, দেখ আমাকে দেবে শাস্তি। এবারে তাড়াতাড়ি করে কাগজপত্র টাকা পয়সাগুলো ঝুলিতে ঢুকিয়ে পালিয়ে যাই। বাবা বেশিক্ষণ থাকলে এখানে ফেঁসে যেতে হবে, সবাই বলবে যে হরিপদকে খুন আমি করেছি। না না বাবা না। তাড়াতাড়ি পালিয়ে যায় বাবা, এমনিতে ভর দুপুরবেলা কেউ দেখে ফেললে আর রোকে নেই বাবা। এই বেটা খগেন, রক্তমাখা জামা কাপড় হাতে টাকা পয়সা কাগজ এসব, এই তুই কোথায় পালাচ্ছিস? কাকে খুন করে এসছিস? এসো আমার জিনিস, আমি মুরগি কাটতে গেছিলাম, সেটির রক্ত। এই কে কোথায় আছো? এই তোমরা সবাই খগেন শয়তানটাকে পাকড়াও করো। এ নির্ঘাত মিথ্যে কথা বলছে, নিশ্চয়ই কাউকে খুন করে তার সম্পত্তি হরপ করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই মার বেটাকে, অবিনাশ বাবু ধাবায় নিয়ে চলো, ঠেঙিয়ে ঠেঙিয়ে। আমাকে এরকম ভাবে বেরো না গো। ওরে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যেও না, ও হাত পা কেটে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। তোদের পাইবুড়ি পাইবুড়ি, তোমরা আমাকে এভাবে লাথি মেরো না, আমরা আবার হাত পা সব ভেঙে যাচ্ছে। ও কি যন্ত্রণা! দেখুন অবিনাশ বাবু, কাকে নিয়ে এসেছি। এই খগেন এক্ষুনি হরিপদ বাবুদের বাড়ির রাস্তা দিয়ে আমাদের ধাবার দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর জামা কাপড়ের রক্ত, হাতে টাকা পয়সা কাগজপত্র, নিশ্চয়ই কাউকে খুন করে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে বেটা। দেখাও দেখি কাগজপত্রগুলো আমাকে। এই নিন বাবু। আরে এ তো সব আমার জমির, আমার বাড়ির কাগজ, আর বাকি হরিপদ বাবুর। তার মানে এই শয়তানটা নিশ্চয়ই হরিপদ বাবুকে খুন করে
তার সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিল। এই তোমরা ওকে মারো মারো, মারা থামালে কেন? আরে মুখ থেকে সত্যিটা বের করো, থেতো করে দাও ওকে। ওরে বাবা, ওরে বাবা, মেরো না, ওরে বাবা, সত্যি বলছি। ও দেখো, কথা ভালো করে মন দিয়ে শোনো। আরে হরিপদবাবুকে লোকের বসে খুন করলেও হরিপদবাবু আসলে আমাকে বুদ্ধিতে নষ্ট করেছে। তার বুদ্ধিতে আমি অবিনাশবাবুকে ফাঁসানোর চক্রান্তটা করেছিলাম। আর হরিপদবাবু নিজে জালি কাগজ বানিয়ে ও অবিনাশবাবুকে পথে বিক্রি করে চলেছে। এখন দেখো, যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। আপনি আপনি আপনার এই সমস্ত কাগজপত্র নিয়ে যান আর আপনার বাড়িতে ফিরে যান। কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। আমাকে দেখো, ছেড়ে দিন, আমার প্রাণটা বাঁচিয়ে দিন, আমি পালাই। কেউ তোমার প্রাণ বাঁচাবে না শয়তান। এই তোরা মারতে থাক, মারতে মারতে এর হাড় গোড় ভেঙে দে। আমি আমার বাড়ি ফিরে পেয়েছি ঠিক আছে, কিন্তু এই ধাবা চলবে। আর হ্যাঁ, আমি পুলিশে খবর দিচ্ছি, যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ একে মারা থামাবি না। তারপর আমিও দেখছি কিভাবে একে ফাঁসি কাটে ঝোলাতে হয়। মার!